জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দিল বিএনপি। এনসিপি ও সিপিপির প্রস্তাব জমা আজ। সেনাবাহিনীকে দল ও জনগণের মুখোমুখি করা কাম্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা সার্জিস। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড, অবৈধ সম্পদের মামলা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে জ্বলছে গুলিশখালীতে, তদন্তে ৩ সদস্যের কমিটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭,০০০ চিকিৎসকের পদের ৪,০০০ই খালি, তৃণমূলের সেবা ব্যাহত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। এতক্ষণ প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর ১টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছান দলটির প্রতিনিধিরা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। এদিকে আজই লিখিত প্রস্তাব দেবেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রতিনিধিরা। এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। এর আগে সকালে কমিশনের সাথে বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টিতে একমত পোষণ করে দলটি। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইডিওলজিক্যাল ডিবেট হয়, এইরকম জায়গাগুলি নিয়ে আমরা কথা বলতে কম আগ্রহী। আমরা বিশেষত রাষ্ট্রের ফাংশনাল জায়গাগুলি, যেগুলি আসলে রাষ্ট্র দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেভাবে কাজ করে, সেটাকেই আমরা ফোকাস করতে চাইছি। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল, বিএনপি তো জাতীয় ঐকমত্য কমিশনে তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে, তো বিএনপির পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দুপুর ১:০২ পরেই এখানে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এখানে এসেছেন এবং তারা লিখিত তাদের যে সুপারিশমালা, সেই সুপারিশমালার মতামত তারা লিখিতভাবে দিয়ে গেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি এখানে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ৫টি বিষয়ে যে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে তাদের মতামত নেওয়া হয়েছে, সেখানে তারা দুদকের বিষয়টি তুলে ধরেছেন, নির্বাচন ব্যবস্থার বিষয়ে কথা বলেছেন, তিনি জনপ্রশাসন নিয়ে কথা বলেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি আসলে সংবিধানের উপর। সংবিধানে যে কয়টি মতামত তাকে দিতে বলা হয়েছে, সেখানে তিনি বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে সংবিধানে বেশ কয়েক জায়গায় তিনি কিছু অসামঞ্জস্য দেখেছেন এবং বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর যে ছাত্র জনতার আন্দোলন, সেটিকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটি নিয়ে তার আপত্তি রয়েছে। সেই সাথে সংবিধানে আরও কিছু বিষয় আছে যেগুলিতে তিনি এখনই সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে তিনি মতামত দিতে চাচ্ছেন না। এছাড়া বেশ কিছুতে তিনি একমত পোষণ করেছেন। দুদকের বিষয়ে যেটি বলেছেন যে ২০টির মধ্যে তিনি 11টিতে একমত তারা পোষণ করেছেন এবং 60টিতে নীতিগতভাবে তারা একমত হয়েছেন এবং দুটি আছে যেই দুইটিতে তারা একমত নন। সেই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে সুপারিশগুলো আছে সেটির সবগুলির সাথেই তারা, প্রায় সবগুলি, তিনি এভাবেই আসলে কথাটি বলেছেন সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে, যে প্রায় সবগুলির সাথেই তারা একমত। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলি নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। এছাড়া তিনি সংস্কারের বিষয়ে সবশেষ যে বিষয়টি তিনি বারবার উল্লেখ করেছেন যে
নির্বাচন আগে হতে হবে এবং নির্বাচনের পরেই সংস্কার নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা এবং সংস্কার হতে পারে সেই বিষয়টি তিনি সবশেষে তিনি সাংবাদিকদের সাথে শেয়ার করেছেন। এর আগে বলে রাখি যে কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু এনসিপি অর্থাৎ জনতার পার্টি নামে যে দলটি আছে তারা কিন্তু তাদের লিখিত প্রস্তাব এই সংসদ ভবনের 1 নম্বর ভবন এলডি ভবনের এখানে তিনি জমা দেবেন। এরপর সাংবাদিকদের সাথে একইভাবে কথা বলবেন। এরপরে রয়েছে সিপিবি। তবে এই কার্যক্রম জাতীয় ঐক্যমত্যের যে কমিটি সেই কমিটিতে কার্যক্রম শুরু হয়েছে মূলত 15ই ফেব্রুয়ারি থেকে এবং 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে লিখিত আকারে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মতামতগুলি এই সুপারিশের উপর তুলে ধরার জন্য এবং সেটির ভিত্তিতেই কিন্তু আমরা দেখেছি যে 20 মার্চ সর্বপ্রথম এলডিপি এখানে আসে এবং তাদের মতামত পেশ করে। আমরা গত শনিবারও দেখেছি যে ইসলামিক দল থেকে এখানে তাদের মতামত দিয়ে গেছে এবং বৈঠকও করে গেছে। তারা কিন্তু কথাও বলছেন বিএনপির সাথে। আমরা যতটুকু দেখেছি যে বিএনপি এখানে লিখিত বক্তব্য পেশ করার পরে জাতীয় ঐক্যমত কমিটির তরফ থেকে কিন্তু বিএনপির সাথে কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনা আসলে কি নিয়ে হয়েছে সেটি ঐক্যমত্য কমিটির তরফ থেকে আমাদের ব্রিফিং করার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এর আগে এনসিপি এবং সিপিবির তরফ থেকে লিখিত প্রস্তাবনা যে মতামতগুলি তারা নেওয়ার পরই সাধারণত আমরা যতটুকু জানতে পেরেছি যে জাতীয় ঐক্যমত্য কমিটির তরফ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এখান থেকে। রেজানুল হক জানাচ্ছিলেন জাতীয় সংসদ ভবন থেকে। সেনাবাহিনীর সঙ্গে নাগরিক পার্টি, জনগণ বা অন্য কোনো রাজনৈতিক দলকে মুখোমুখি দাঁড় করানো কাম্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। রবিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য প্রকাশ করাকে সমীচীন নয় বলেও মন্তব্য করেছেন। এর ফলে অংশীজনদের সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলেও শঙ্কা জানান সার্জিস। তিনি জানান 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সার্জিস ও হাসনাত পিলখানা হত্যাকাণ্ড দিবসে দেয়া বক্তব্যের বিষয়ে নিজ আগ্রহে কথা বলতে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগ বিষয়ে সেনাপ্রধানের বক্তব্যকে সরাসরি প্রস্তাবের বদলে তার মতামত বলে মনে করেন সার্জিস। রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেয়া হয়েছে এমনটা মনে করেন না তিনি। সেনাপ্রধান তাদের জানান রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা তৈরি হবে। সেনাপ্রধানের ইউ পিপল নো নাথিং মন্তব্যে সেনাপ্রধান উষ্মা প্রকাশ করেছেন তা মনে করেন না সার্জিস। হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভেরও বিপক্ষে থাকা এনসিপির নেতা সার্জিস লেখেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলো যোগাযোগ বজায় রাখে, তারা এর গোপনীয়তাও বজায় রাখে। এনসিপির সঙ্গে সেনাপ্রধানের আলোচনার বিষয়ে দ্বিমত থাকলেও দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা যেত। অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। 2021 সালে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আব্দুল মালিকের বিরুদ্ধে একটি ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়, আসামি আব্দুল মালিক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 93,53,000 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তিনি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 1,50,00,000 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। পরে 2022 সালে দুদকের করা 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মোহাম্মদ আব্দুল মালিক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে নতুন করে জ্বলছে গুলিশাখালীর 23-এর ছিলা এলাকা। কলমতেজি এলাকায় আগুন লাগার কারণ জানতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলে, বাওয়ালি বা মৌয়ালদের ফেলে দেয়া বিড়ি সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা বন বিভাগের। শনিবার দুপুর 1টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান বনকর্মীরা। জায়গাটি বনের গভীর হওয়ায় আগুন নেভাতে পানি সংগ্রহ করতে বেগ পেতে হয় তাদের। আগুন যাতে না ছড়ায় সেজন্য গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাটি কেটে ফায়ার লাইন তৈরি করা হয়। রোববার সকালে ভোলা নদীতে পাইপলাইন বসিয়ে বনের ভিতর পানি নেওয়ার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বন বিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়েও চলছিল আগুন নিয়ন্ত্রণের কাজ। পরে নিয়ন্ত্রণে আসে কলমতেজি এলাকার আগুন।
তবে নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীর 23-এর ছিলা এলাকায়। ভাই আগুন নিয়ন্ত্রণে আসছে, কালকে সারা রাত ফরেস্টের লোক মিলে 50-60 জন মিলে আগুন নিয়ন্ত্রণ করছে। এখন কিছুটা জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে, এটা নিবানোর চেষ্টা করতেছি। আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। প্রথম স্পট আগুন লাগছিল, এটা আমরা 100% আমরা নিরাপণ করতে সক্ষম হয়েছি, এটা 100% নিয়ন্ত্রণ আছে। আমরা ইন দি মেন টাইম আরেকটা স্পটে আগুনের সংবাদ পেয়েছি এখানে, যেহেতু ইন দি মেন টাইম এরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে আমরা এটা সঠিক তথ্য দিতে পারবো। গত বছরের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনি এলাকায় আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় বনের 5 একর এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বর্তমানে সুন্দরবনের পরিস্থিতি কি? অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত এখন কি জানা গেছে? দেখুন, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি এলাকাতে যে আগুনের ঘটনা ঘটেছিল, গতকালকে দুপুরে কিন্তু বন বিভাগ এই ধোঁয়া দেখতে পেয়ে কিন্তু সেখানে যায়। সেখানে যে কিন্তু প্রথমেই ফায়ার সার্ভিস ফায়ার লাইন কেটে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, যাতে এই আগুন দ্রুত অন্যদিকে ছড়িয়ে না পড়তে পারে। সেইটার জন্য কিন্তু বন বিভাগের কর্মীরা গ্রামবাসীকে সাথে নিয়ে কিন্তু তারা প্রথমে কাজ শুরু করে এবং পরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু গতকালকেই সেখানে পৌঁছায় এবং আজকে সকাল থেকে তারা পাইপলাইন খাটিয়ে সেখানে কিন্তু পানি দিয়ে সেখানে আগুন নেভানোর চেষ্টা করে এবং তারা কিন্তু সার্বক্ষণিক, এখানে আমি কথা বলেছিলাম বন বিভাগের সাথে, বন বিভাগ যেমনটি জানিয়েছে যে ওইখানে ফায়ার লাইন কেটে দিয়ে হচ্ছে আপনার তাদের যে নিজস্ব সেচ পাম্প আছে, সেই সেচ পাম্প দিয়ে কিন্তু তারা কালকে সারা রাতই কাজ করেছে এবং পানি ছিটিয়ে সেই আগুন নিভানোর কাজ করেছে। এবং আগুন কিন্তু সকালবেলায় কিন্তু সেভাবে আগুন ওইখানে ছিল না, যেটুকু ছিল ফায়ার সার্ভিস সকালে কাজ শুরু করলে কিন্তু আগুন নিভে যায় এবং সেটি কিন্তু আপনার দুপুর 12টা নাগাদ কিন্তু পুরোপুরি, মানে বন বিভাগ দাবি করেছে যে শতভাগ এলাকা কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ভেতরে আপনাকে একটু জানিয়ে রাখি, দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে ওইখান থেকে 2 কিলোমিটার দূরে গুলিশাখালী এলাকাতে কিন্তু একটা আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু ড্রোনের ট্র্যাকিং করে কিন্তু নতুন করে যে আগুন দেখতে পাওয়া যাচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং সেখানে বন বিভাগের কর্মীরা কিন্তু সেখানে কিভাবে আগুন লাগলো সেইটা দেখার জন্য কিন্তু তারা সেখানে অলরেডি গিয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, এই বন বিভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং কিভাবে আগুনের উৎস, আগুন লাগলো সেইটার কারণ অনুসন্ধানে কিন্তু বন বিভাগ ইতিমধ্যে চাঁদপাই রেঞ্জের যে সহকারী বন সংরক্ষক রয়েছেন তাকে প্রধান করে কিন্তু একটি 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি কিন্তু এই আগুন নিভানোর পরেই কিন্তু তারা কাজ শুরু করবে যে কিভাবে আগুন। এটু আপনাকে জানিয়ে রাখি যে সুন্দরবনের ওই এলাকার বিশেষ করে বন সংলগ্ন হয়, ওইখানে যে লোকালয় রয়েছে সেই লোকালয়ের মানুষ কিন্তু ওইখানে অবাধে প্রবেশ করে, যার কারণে আগুন কিন্তু আপনার প্রতি বছরই আমরা দেখি যে শীতকালে বিশেষ করে, কারণ হচ্ছে ওই সময় নদী শুষ্ক হয়ে যায়, সেই সময় কিন্তু ওইখানে মানুষ আপনার অবাধে যাতায়াত করে, যার কারণে এই সমস্ত কারণে কিন্তু আগুনের সূত্রপাত হয়ে থাকে। অসাবধানতাবশত ওইখানে আগুন ফেলে দেয়, যার কারণে আগুন কিন্তু লেগে যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুন্দরবনের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। রাতে দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম। এদের মধ্যে গৃহবধূ রুনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান দগ্ধ রুনা আক্তারের শরীরের 62% পুড়ে গেছে, অন্য 2 জনের পুড়ে গেছে 1% করে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। স্বজনরা জানান ফতুল্লা মসজিদের পাশে একটি টিন শেডের বাড়িতে থাকেন হারুনুর রশিদ ও তার পরিবার। রাতে সেহরি তৈরির জন্য চুলা ধরানো হলে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে দগ্ধ হন 3 জন। পরে তাদেরকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। নোয়াখালী সদরের একটি বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে 18টি দোকান। রাত 1:45টার দিকে উপজেলার মান্নাননগর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানায় রাত 1:45টার দিকে দক্ষিণ বাজারে একটি হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একাধিক কাপড়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও মুদি দোকান রয়েছে। আগুনে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক পদে রয়েছে 7,000, এর মধ্যে 4,000 পদই খালি। এমনিতেই চিকিৎসক সংকট, তার উপর তাদের একটা বড় অংশ আছেন শিক্ষা ছুটিতে। কেউ আবার সংযুক্তি নিয়ে চলে গেছেন সুবিধামতো হাসপাতালে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সংকট সমাধানে 6,500 চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে দিনে 500-র বেশি রোগী সেবা নেন। 50 বেডের হাসপাতালে ভর্তি 70 জনের বেশি। মার্চের শুরুতে এই হাসপাতালে চিকিৎসক ছিলেন মাত্র 3 জন। তাই রোগীদের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তি টানান চিকিৎসকেরা। 24 আওয়ার্স করে আমরা ডিউটি করতেছিলাম। আর বেড়া উপজেলাতে অনেক রোগীর চাপ। রোগীরা এতটুকু বুঝতে পারতেছিল না যে আমাদের আসলে ডাক্তার নাই। ওনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছিল না। আর আমরাও শারীরিক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র 4 জন। এদের একজন ডেন্টিস্ট আর একজন ইউনানি চিকিৎসক। অর্থাৎ হাসপাতাল চলছে মূলত 2 জন চিকিৎসক দিয়ে, অথচ চিকিৎসকের পদ 21টি। আর চিকিৎসক সংকটে এ মাসের শুরুতে রোগী ভর্তি বন্ধ ছিল বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে 28টি পদের বিপরীতে 23টি খালি। সীমিত সংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে আমরা হাসপাতালের কার্যক্রম সকল দিক দিয়ে সচল রাখছে। আমাদের এই অল্প পরিমাণ ডাক্তার নিয়ে আমাদের আসলে কাজ চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে মেডিকেল অফিসারদের কাজ অনেক, এদের হচ্ছে মর্নিং ইভিনিং নাইট হলো 3টা টাইম ইমার্জেন্সি থাকা হলে ইমার্জেন্সি মেনটেন্স করা, যে কোনো সময় খারাপ হয়ে চলে আসতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 53% চিকিৎসক পদই খালি। চিকিৎসকেরা শহরমুখী হওয়ায় মফস্বলে তৈরি হচ্ছে সংকট। যখন উচ্চশিক্ষায় চলে আসে তারা কিন্তু আর কোনো প্রকার হাসপাতালের কার্যক্রমে জড়িত থাকে না। এই কারণেও কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। অ্যাটাচমেন্ট আগে ছিল, আমরা গত 2-1 মাসে প্রায় বিপুল সংখ্যক অ্যাটাচমেন্ট আমরা বাতিল করেছি। বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বেডের তুলনায় রোগী ভর্তি হয় বেশি। তাই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টিও জরুরি। প্রায় 3,500 ডাক্তার নিয়োগের প্রক্রিয়া অলরেডি চলমান আছে। আরও 2,000 চিকিৎসক নিয়োগের জন্য পিএসসিকে আমরা অনুরোধ করেছি। দ্রুততম সময় এই নিয়োগ কার্যক্রমগুলো হবে। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 492টি। সবগুলোতে সংকট লেগেই থাকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার হওয়া আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক। এর আগে ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার এনসিপির ইফতার মাহফিলে দুপক্ষের হাতাহাতিতে মাহবুবুর রহমান শান্ত নামের এক তরুণ আহত হন। ভুক্তভোগী শাহপরান থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় আক্তার হোসেনকে। সকালে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় উদ্ধারে গিয়ে নিখোঁজ হন তিনি। সকালে শাহপুরীর দ্বীপের গোলাচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দমদমিয়া উপকূল থেকে এক শিশুসহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা সাগরে ভাসতে দেখে সেটিতে ওঠেন বিজিবির এক সদস্য। এক পর্যায়ে শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী শিশুসহ 25 রোহিঙ্গাকে উদ্ধার করেন বিজিবির সদস্য স্থানীয় জেলেরা। এখনও নিখোঁজ বেশ কয়েকজন রোহিঙ্গা। আশুলিয়া থেকে কাপড় ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 30 লাখ টাকার মালামাল।
আশুলিয়া থানা পুলিশ জানায় ২০ মার্চ ঢাকা আরিচা মহাসড়কের ২০ মাইল এলাকায় চালককে জিম্মি করে কাপড় সহ কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে কাভার্ড ভ্যানের অবস্থা শনাক্ত করে টঙ্গী থেকে আলহাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত ৯ টন ফেব্রিক্স। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যশোরে থানা চত্বরে ধর্ষণ চেষ্টার আসামিকে মারধরের ঘটনা ঘটেছে। গত রাত ১:৩০টার দিকে এই ঘটনা ঘটেছে। যশোর কোতোয়ালি থানার ওসি বাবলুর রহমান জানান, সদরের ভেকুটিয়া এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাত ১২:৩০টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। সেখান থেকে থানায় নেওয়া হলে থানা চত্বরেই দ্বিতীয় দফা গণপিটুনির শিকার হয় অভিযুক্ত ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাজতে ঢোকায় পুলিশ। গাজীপুর কাশিমপুর এলাকা থেকে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন নাজমুল ইসলাম, তার স্ত্রী খাদিজা আক্তার ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে সন্তানসহ ওই দম্পতির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তারা জানায়, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মা এবং মেয়ে বিছানায় পড়ে আছে, আর বাবা ফাঁসিতে ঝুলে আছে। তার হাতে বিভিন্ন জায়গায় কাটা রক্ত আছে, কাটা আছে, এগুলো ব্লেডের কাটা। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করে। সিলেটের ওসমানী মেডিকেলে গত ৩ বছরে মাতৃগর্ভে ১৫০০ শিশু মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অন্যান্য হাসপাতালের কোনো তথ্য নেই সরকারিভাবে। এসব মৃত্যুর জন্য সামাজিক কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন ধরনের কারণ দেখছেন চিকিৎসকরা। তবে শিশু মৃত্যু কমাতে মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গর্ভধারণের ২৫ সপ্তাহ থেকে সন্তানের নড়াচড়া টের পেতেন। প্রসবের দিনক্ষণও ঠিক ছিল। হঠাৎ নড়াচড়া টের না পেয়ে সেই নারী যান হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে গর্ভেই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। আমি ওরে বললাম যে একটু অপেক্ষা করে দেখো, হয়তো বা নড়াচড়া পাইবে। পরদিনও কোনো নড়াচড়া পায় না। এরপরের দিনে আপনার নিয়ে যাই আমি ওই যে আল্ট্রাসাউন্ড করানোর জন্য স্টেডিয়াম মার্কেটে। আল্ট্রাসাউন্ড করাইলাম, করানোর পর তারা বলে যে বাচ্চা ডেথ। প্রতি বছর এরকম অনেক মায়ের গর্ভে সন্তানের মৃত্যু হচ্ছে। সিলেটে শুধু ওসমানী মেডিকেলে গত ৩ বছরে মাতৃগর্ভে ১৫৩০ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে মাতৃগর্ভে শিশু মৃত্যু বাড়ছে বলছেন চিকিৎসকরা। আমাদের কাছে যারা আসেন তারা অত্যন্ত শেষ পর্যায়ে আসেন। অনেকগুলো কারণ এখানে আর্থসামাজিক ব্যাপার আছে, কুসংস্কার জড়িত আছে, অনেকগুলো বিষয় এখানে জড়িত। চিকিৎসকরা জানান, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাসাবাড়িতে মাতৃগর্ভে শিশু মৃত্যুর অনেক ঘটনা রয়েছে, যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। এর মধ্যে ২৫ থেকে ৩৫% শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটন করা যায়নি বলে জানান তারা। প্রেগনেন্সি ডেট ওভার হয়ে 2 সপ্তাহ যদি চলে যায়, সেখানে ব্যথা উঠলো না, বা বেবি কিন্তু মায়ের গর্ভেই মারা যেতে পারে। অনেক ইম্পর্টেন্ট কজ এটা, অনেকে জানে না সেটা। মাতৃগর্ভে শিশু মৃত্যু কমাতে জেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র স্থাপন, মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একটা হেলথ এডুকেশন কর্নার আছে। পরিদর্শক থেকে শুরু করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু ফিল্ড পর্যায়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে এই কাজগুলাই করছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার কমাতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েকশো ছোট বড় অবৈধ স্থাপনা। মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখা সহ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আগামীতেও এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেউ আইন অমান্য করে সড়ক মহাসড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না, বৈধ জায়গায় ব্যবসা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আগামী দিনে যদি কেউ স্পর্ধা দেখায় তাহলে আমরা অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটাই দিতে হয়তো বাধ্য করব। ব্যস্ত সময় পার করছে রাজবাড়ির সেমাই তৈরির কারিগররা। ঈদের আগে বাজারে সেমাই পৌঁছে দিতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। কারখানা মালিকরা বলছেন, জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী জেলায় যাচ্ছে সেমাই। গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তারা। ঈদের বাজার ধরতে কর্মমুখর রাজবাড়ির সেমাই কারখানাগুলো। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিক ব্যস্ত সেমাই তৈরিতে। সেমাই তৈরির পর রোদে শুকিয়ে ভেজে প্যাকেটজাত করা হয়, এরপর সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় সেমাইগুলো পাঠানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা প্যাকেটটা জাত করি। কারখানা মালিকরা বলছেন, ঈদের খাবারের অন্যতম অনুষঙ্গ সেমাই, তাই এই সময়ে চাহিদা বাড়ে কয়েক গুণ। এই শিল্পের প্রসারে সরকারি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। বিসিকের যে কারুকার্যতা পরিষ্কার করার জন্য সেগুলো আমরা পাই না, তো এইগুলো যদি আপনারা যদি সবাই একটু যদি সহযোগিতা করতেন তাহলে আমাদের মিল কারখানার জন্য খুব ভালো হয়। বিসিক কর্মকর্তারা বলছেন, খাদ্যদ্রব্য মান বজায় রেখে সেমাই তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে কারখানা মালিকদের। নির্দেশনা না মানলে তাদের শাস্তি পেতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন না করে থাকে সেহেতু আমাদের এখানে সরকারি দপ্তর আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা বিভিন্ন সময় এসে তাদের যে সরকারি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে। রাজবাড়ী জেলায় মোট 4টি সেমাই তৈরির কারখানা আছে, যেখানে প্রতিদিন 1000 থেকে 1500 কেজি সেমাই তৈরি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শহর থেকে গ্রাম পর্যন্ত জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের ভিড়ে শপিং মলগুলোতে বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। এবছর ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আসছে ঈদুল ফিতর। সময় যত ঘনাচ্ছে, হবিগঞ্জের বিভিন্ন মার্কেট, শোরুম ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের সমাগম। বিক্রেতারা বলছেন, এবার গরমের কারণে ক্রেতারা ঝুঁকছেন সুতি পোশাকের দিকে। এবছর পাকিস্তানি পোশাক পছন্দের শীর্ষে রয়েছে বলেও দাবি তাদের। বর্তমানে এখন ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছে, আর আশা করি ভালো একটা আমরা এই বছর সিজনে ভালো একটা ব্যবসা করতে পারবো। তবে ক্রেতারা বলছেন, দাম অনেক বেশি। অনেক ভিড়, তারপরেও এত ভিড় অতিক্রম করে আমরা ঈদের কেনাকাটা করলাম। দামটা একটু বেশি মনে হচ্ছে, সেটা আমি নিজেও জানি না কি কারণে। লক্ষ্মীপুরের বিভিন্ন মার্কেটেও পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। জামা কিনছি, আর গতবারের চেয়ে এবার একটু দাম বেশি জামা কাপড়ের। অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমারের চাহিদা বেশি দেখা যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে মার্কেটে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। আর পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে চাঁদ রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। মজুর চৌধুরীর ঘাট সহ আমাদের যে সমস্ত সড়ক পথ আছে সকল পথেই আমাদের টহল বৃদ্ধি পাবে এবং আমাদের পিকেট পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ অভিযান থাকে, আমরা ঈদের মরশুমে অভিযান পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এবারও অভিযান আমাদের পরিচালনা করব। বাগেরহাটেও জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে এখানেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। ধন্যবাদ সবাইকে।